কবরের ভেতরে। প্রতিহিংসা থেকে মানুষ মানুষকে খুন করতে পারে, প্রতিশোধ নিতে ভূত মানুষকে খুন করে হয়তো, কিন্তু শুধু ভয়, নিখাদ ভয় কি মানুষকে খুন করার ক্ষমতা রাখে? আর এক ধরনের ভয় তো হয়, যা যে কোনোদিন জাগিয়ে তুলবে আপনার মধ্যে থাকা পিশাচটাকে। আসুন এরকমই কিছু ভয়ের মুখোমুখি হই আজকের গল্পে। শুনতে থাকুন এডমন্ড হ্যামিল্টনের কাহিনী অবলম্বনে কবরের ভেতরে। ঠিক আছে ওয়াল্টার্স, কোনো সমস্যা নেই তো? মাটির 10 ফুট নিচে কফিনে শুয়ে মুখের উপর সোজাসুজি বসানো ছোট্ট টিউবটার মাথায় নীল আকাশের পটভূমিতে চার্লি রাম্পারের মুখটা আবির্ভূত হতে দেখে ওয়াল্টার্স। এমন অভিজ্ঞতা সকলের হয় না, হলেও সকলে হজম করতে পারে না। এইসব ব্যাপারে ওয়াল্টার্সের স্নায়ু পাথরে তৈরি, না হয়েও উপায় নেই, কারণ ওটাই ওর রুটি রুচি। চার্লি ওর ম্যানেজার, গ্রামে শহরে বিভিন্ন জায়গায় খেলা দেখিয়ে বেড়ায় ওরা। খেলা বলতে এই মাটির 10 ফুট নিচে কোনো রকমে একটা মানুষের শোয়ার জায়গাটুকুর মধ্যে টানা 7 দিন শুয়ে থাকা। ওই সরু টিউব দিয়েই রামপারের তত্ত্বাবধানে নেমে আসে তার খাবার। আপাতত এখানে একটা মেলা শুরু হয়েছে, সেই উপলক্ষেই ওদের আগমন। ম্যানেজারের প্রশ্নের উত্তরে মাথা নাড়ে ওয়াল্টার্স। কি মনে হচ্ছে, ভিড় হবে আজ? হ্যাঁ, অন্যান্য জায়গা থেকে একটু বেশি হবে বলে মনে হচ্ছে। লোকজন আসতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। সব ঠিকঠাক থাকলে এখান থেকে ভালোই লাভের মুখ দেখবো আমরা। আবার গৌরবে বহু বচন কেন হে? বলি, জীবন্ত লাশটা কে এখানে? তুমি? আমাকে তো শুয়ে থাকতে হবে 1 সপ্তাহ এই মাটির নিচে। চিড়িয়াখানার জন্তু দেখার মতো চাউনিগুলো আমাকে সহ্য করতে হবে এই কদিন ধরে। কথাটা ঝোঁকের মাথায় বললেও ওয়াল্টার্স মনে মনে জানে মেলায় অন্যান্য খেলা যারা দেখাতে আসে তাদের তুলনায় অনেক কম পরিশ্রম করতে হয় তাকে, এবং লাভও তাদের তুলনায় অনেকটাই বেশি। তার কাজ বলতে এই একজন মানুষের শোয়ার মতো জায়গাটুকুতে কয়েকদিন ধরে শুয়ে থাকা, আর কিছুই তাকে ভাবতে হয় না। সত্যি বলতে কি, ওপরের মূর্খ লোকগুলোকে দেখে হাসি পায় ওর। শুধু একজন মানুষকে কবরের মধ্যে জীবন্ত শুয়ে থাকতে দেখার জন্য 1 মুঠো করে পয়সা খরচ। অদ্ভুত এরা। এক একটা মেলার শেষে যে পরিমাণ টাকা ঘরে আসে তাতে এই কয়েকটা দিনের কষ্ট গায়ে লাগে না। এসব ভাবতে ভাবতেই আরেকটা মুখ আবির্ভূত হয় টিউবের মাথায়। টেসা মর্ডেন। ওর স্বামী স্যাম মর্ডেন এই মেলারই আরেকজন দোকানদার। একটা চাকা ঘুরিয়ে জুয়া খেলার স্টল আছে তার। ওয়াল্টার্সের পূর্ব পরিচিত। এই মুহূর্তে একটা হাসি ফুটে উঠেছে টেসার মুখে। সেই হাসি দেখে একটা অদ্ভুত পরিতৃপ্তি অনুভব করে ওয়াল্টার্স। নিজের শরীরের অনেক ভেতরে কিসের যেন উষ্ণ ছোঁয়া টের পায়। ওর ইচ্ছে করে উঠে স্যামের কাছে গিয়ে পুঙ্খানুপুঙ্খ বলতে ওর আর টেসার ব্যাপারে সব কথা। কেমন হবে তখন ওই ফ্যাকাশে মুখের অভিব্যক্তিটা? বিস্ময়ে কত দূর বেঁকে চুড়ে যাবে তার বৈশিষ্ট্যগুলো? জানতে ইচ্ছে করে খুব। প্রগল্ভ স্বরে টেসা বলে ওঠে, এই যে মিস্টার লাশ, আবার কবরের নিচে? বটে, লাশ? কাল রাতেও কি আমাকে তাই বলেই মনে হয়েছিল তোমার? আমার তো বরং উল্টোটাই মনে হয়। এক সপ্তাহ ওখানে থাকার পর ছাড়া পেয়ে যে তুমি একটা হিংস্র বনবেড়াল হয়ে উঠবে, তাতে আর আশ্চর্য কি? ওই স্যাম আসছে, পদার্থটা এক্ষুনি টেন্টে রাখলো বলে। বলতে বলতেই টিউবের মাথায় টেসার মুখটা সরে গিয়ে দেখা গেল একটা রোগাটে ফ্যাকাশে মুখ। স্যাম মর্ডেন ওয়াল্টার্সের দিকে তাকিয়ে সে বলল, এই যে ওয়াল্টার্স,
এবার আমাদের পশলা সাজিয়ে বসতে হবে। লোকজন সব আসতে শুরু করেছে। আরে হ্যাঁ, টেসা আর আমি স্রেফ একটু গজালি করছিলাম। মর্ডেন চলে যেতে নিজের মনেই হাসল ওয়াল্টার্স। আচ্ছা, ও জানতে পারলে ঠিক কেমন হবে ওর মুখের অবস্থাটা? মাথার ওপর আকাশ অন্ধকার হতে শুরু করেছে অনেকক্ষণ। মেলায় জনস্রোত বাড়ছে, কানে আসছে রামপারের পেশাদারি গলার চিৎকার। জীবন্ত কবর, জীবন্ত কবর, ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, একজন মানুষ মাটির 10 ফুট নিচে, হ্যাঁ মাটির 10 ফুট নিচে 7 দিন 7 রাত্রি। ওপরের সঙ্গে যোগাযোগ বলতে কেবল একটা সরু ঢেউ। দেখে যান, দেখে যান, দেখে যান, একবার নিজেকে কল্পনা করুন ওই জায়গায়। দেখে যান, দেখে যান। তার সেই ডাকাডাকিতে দলে দলে মুখ এসে ভিড় জমাচ্ছে টিউবের মাথায়। সেই মুখগুলোর সবকটাতেই কৌতূহল আর হালকা একটা ভয়ের ছাপ। ওদের জন্য বরাবর করুণাই হয়ে এসেছে ওয়াল্টার্সের। শুধু এইটুকু দেখার জন্য এক গাদা টাকা খরচ করতেও পিছপা নয় ওরা। অবশ্য সেই পয়সাতেই যখন ও ওপরে থাকে ওর আনন্দ ফুর্তিতে কাজে লাগে, নিজের এবং টেসার পিছনে সমানভাবে খরচ করে। ওইটুকু জায়গার মধ্যেই শুয়ে যতটা সম্ভব হাত পা নাড়ানোর চেষ্টা করে ওয়াল্টার্স, নইলে কিছুক্ষণ পর থেকেই সারা শরীর অসাড় হয়ে যায়। মাথার ওপর একের পর এক চলতে থাকে মুখের মিছিল। 11টা নাগাদ ভিড় পাতলা হয়ে আসে আস্তে আস্তে। 12টার সময় মেলা ভেঙে যায়। রামপার তার খাবার নামিয়ে দেয়। খেয়ে দেয়ে খাবারের পাত্রটা আবার উপরে তুলে দেয় ওয়াল্টার্স। তারপর রোজকার নিয়ম মতো ওরা দুজনে চেক করে নেয় মাটির নিচে ওয়াল্টার্সের হাতের নাগালে থাকা কলিং বেলটা ঠিকঠাক কাজ করছে কিনা। এই বেল একটা তারের মাধ্যমে গিয়ে সোজা উঠেছে রামপারের তাঁবুতে। সবকিছু মিটে গেলে ওয়াল্টার্সের ম্যানেজার তাকে গুড নাইট জানিয়ে চলে যায়। আলো নিভিয়ে দেয় ওয়াল্টার্স। তার মনটা বেশ পরিতৃপ্ত হয়ে আছে। ধীরে ধীরে সহজেই দুচোখে ঘুম নামতে থাকে তার। মাথার ওপর চৌকোনা নীলচে আকাশের ফালিটা ঝাপসা হয়ে আসতে থাকে ধীরে ধীরে। আচমকাই কিসের শব্দে যেন ভেঙে যায় ঘুমটা। ঘুম জড়ানো চোখ দুটো আধ খোলা হয় ওয়াল্টার্সের। এখনো সেই এক ফালি আকাশে চিকচিক করছে তারার আলো, আর তার পটভূমিতে চোখে পড়ছে একটা মানুষের মুখ। মানুষটা টিউবের মধ্যে দিয়ে অদ্ভুত ফ্যাঁস ফ্যাঁসে নিচু গলায় তাকে ডাকছে, ওয়াল্টার্স, ওয়াল্টার্স, শুনতে পাচ্ছ? জেগে আছো নাকি? কে? রামপার? এই এই রাত বিরেতে জ্বালাতে এসেছো কেন? আমি মর্ডেন, স্যাম মর্ডেন। স্যাম মর্ডেন? বিগড়ে থাকা মেজাজটা মুহূর্তে আরো খিঁচড়ে যায় ওয়াল্টার্সের। এই গর্ধবটার আবার কি চাই? কি ব্যাপার, মাঝরাতে এরকম ডাকাডাকি করছো কেন? একটা ক্ষীণ হাসির আওয়াজ সরীসৃপের মতো নেমে আসে টিউবের গা বেয়ে। তুমি সত্যি জানো না ওয়াল্টার্স? তোমার কি কোনো ধারণাই নেই? খুব ঠান্ডা কিছু একটা নেমে যায় ওয়াল্টার্সের শির দাঁড়াবে। ও কি কোনোভাবে জেনে গেছে? কিন্তু না না, তা কি করে সম্ভব? গলায় কিছুটা রাগের ভাব আনার চেষ্টা করে ওয়াল্টার্স। তুমি কি পরিষ্কার করে বলবে না হেয়ালি করে যাবে? আরে কিচ্ছু জানে না ছেলেটা। তোমার আর টেসের ব্যাপারেই বলছি। কি ভেবেছিলে তুমি আমি কিচ্ছু জানতে পারবো না? তোমাদের দুজনের মধ্যেকার জোড়া চাউনি, মুচকি হাসি সব আমার চোখ এড়িয়ে যাবে। গোটা মেলা যে আড়ালে আবডালে আমাকে নিয়ে হাসাহাসি করেছো, বিদ্রুপ করেছো, সেটাও আমি দেখতে পাবো না। আমি সরল হতে পারি ওয়াল্টার্স, কিন্তু অন্ধ নই। তুমি পাগল হয়ে গেছো। আমার আর টেসার মধ্যে কোনো ব্যাপার নেই। আমরা আমরা শুধু দুজন ভালো বন্ধু।
ওকে জিজ্ঞেসও করো, ওই একই কথাই বলবে তোমায়। না 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 না, ও এসব কিছুই বলবে না আমায়। ইনফ্যাক্ট ও আর কাউকে কোনোদিন কিছু বলবে না। ও সেই অবস্থায় আর নেই। মানে কি করেছো তুমি ওর সঙ্গে? ও ভগবান, তুমি তুমি উন্মাদ মর্ডেন, তুমি উন্মাদ। ঠিক 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 ধরেছ, ঠিক ধরেছ, আমি উন্মাদ হয়ে গেছি। কিন্তু আমার অবস্থায় পড়লে সেটা হয়ে যাওয়া কি খুব অস্বাভাবিক ওয়াল্টার্স। আমি নিজের হাতে খুন করেছি আমার স্ত্রীকে, নিজেও সেই পথ ধরবো একটু পরে। আর তুমিও আজ রাতে আমাদের সঙ্গেই আসবে ওয়াল্টার্স, যদিও একটু অন্যভাবে। ওয়াল্টার্স ইতিমধ্যে বাঁ হাতের সর্বশক্তি দিয়ে টিপছিল কলিং বেলের বোতামটা। রামপাড়ের খাটের ঠিক পাশেই বাজে বেলটা। এতক্ষণে হুড়তে পড়তে চলে আসার কথা তার। সে এলেই ওয়াল্টার্স বেঁচে যাবে এই বিকারগ্রস্ত লোকটার হাত থেকে। ততক্ষণ যেভাবেই হোক কথা বলে আটকে রাখতে হবে ওকে। ওয়াল্টার্স, তুমি যদি বেল বাজানোর চেষ্টা করো তাহলে বলে রাখি, ওতে কিন্তু কোনো লাভ নেই। ওটা বাজবে না। তারটা আমি কেটে দিয়েছি, সবার আগে ওটাই করেছি। অদ্ভুত নিশ্চয়তার সঙ্গে কথাগুলো উচ্চারণ করে মর্ডেন, যেন সেই কুপকুপে অন্ধকারের মধ্যেও স্পষ্ট দেখতে পাচ্ছে কবরের ভেতর কি করার চেষ্টা করছে ওয়াল্টার্স। এই তথ্যটা যেন একটা সজীব বরফ শীতল স্পর্শের মতো কয়েক মুহূর্তের জন্য পাথর করে দেয় ওয়াল্টার্সকে। আমাকে বাঁচাও রামপার, মর্ডেন আমাকে খুন করতে চাইছে। কফিনের ভেতরটা গম গম করে ওঠে তীব্র অনুরণনে। একসময় ওয়াল্টার্সের মনে হয় তার নিজেরই কানের পর্দা বুঝি ফেটে যাবে এবার। শুনতে পাচ্ছ? কোনো লাভ নেই এখানে, তুমি চেঁচিয়ে মরে গেলে ওরা শুনতে পাবে না, কেউই শুনতে পাবে না। তোমার জায়গায় আমি থাকলে কিন্তু চেঁচাতাম না, বরং যতটা সম্ভব ওই হট্টগোল না করে মরে যাওয়ার চেষ্টা করতাম। তুমি তুমি কি করতে চাইছো? কি করতে চাইছো তুমি? তুমি মরবে ওয়াল্টার্স, তুমি মরবে। তবে টেসার বা একটু বাদে আমার মতো গুলি খেয়ে তাড়াতাড়ি মরবে না। অতটা সহজ মৃত্যু তোমার প্রাপ্য নয়। তুমি মরবে ধীরে 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 ধীরে, যাওয়ার আগে অনেক সময় পাবে ভাবার। কিসের একটা আওয়াজে চোখ যতটা সম্ভব বড় করে দেখার চেষ্টা করে ওয়াল্টার্স। কিছু একটা নেমে আসছে টিউব বেয়ে, একটা কাপড়ের থলি জাতীয় কিছু। অন্তত অবয়বটা দেখে তাই মনে হয়। কিছু দূর নেমে আসার পর ওয়াল্টার্সের মুখের কয়েক ইঞ্চি ওপরে ঝুলতে থাকে সেটা। হঠাৎ নিঃশ্বাস ভারী হয়ে আসে ওয়াল্টার্সের, যেন বুকের ওপর একটা পাথর বসিয়ে দিয়েছে কেউ। ওপর থেকে ভেসে আসে মর্ডেনের ফিসফিসে গলা। তুমি জানো ওর মধ্যে কি আছে ওয়াল্টার্স? মরণ, সাক্ষাৎ মরণ। যে মরণ আমি তোমার ভাগ্যে লিখেছি। ওর মধ্যে আছে একটা জীবন্ত র্যাটল স্নেক। বার্থের সাপের খেলা দেখানোর তাঁবু থেকে জিনিসটা চুরি করেছি আমি, শুধু এই কারণে, তোমার জন্য। এই তো এক্ষুনি আমি টেনে দেবো দড়িটা, তাতে থলির মুখটা খুলে সাপটা তোমার কফিনের ভেতর পড়বে। হ্যাঁ, এক কফিনে তুমি আর একটা জীবন্ত সাপ। তুমি যদি স্থির থাকো তাহলে হয়তো প্রথমে ওটা তোমাকে কিছু করবে না, কিন্তু বেশিক্ষণ সেটা তুমি থাকতে পারবে না ওয়াল্টার্স। যেই তুমি নড়বে তখনই
তবেই তুমি মরবে ওয়াল্টার্স। আমার মতো ঝটপট মরণ আসবে না তোমার, যাকে সহজেই জড়িয়ে ধরা যায়। এই যেমন আমি ধরবো এখন, কিন্তু তোমার মৃত্যু যন্ত্রণার মধ্যেও তুমি আমাকে ঈর্ষা করবে ওয়াল্টার্স। এই তোমার মৃত্যু, এই যে। মর্ডেনের শেষ শব্দগুলোর সঙ্গে সঙ্গে একটু নড়ে চড়ে উঠল ব্যাগের মুখটা, আর পরক্ষণেই ওয়াল্টার্স নিজের গলার চামড়ার ওপর অনুভব করল একটা ঠান্ডা আঁশযুক্ত দীর্ঘ শরীরের স্পর্শ। পাথরের মূর্তির মতো শুয়ে থাকে ওয়াল্টার্স। কয়েক মুহূর্তের মধ্যেই সাপটার ভারী শরীরটা তার বুক পেরিয়ে তার পাশে ছড়িয়ে থাকা ডান হাতের ওপর এসে পড়ে। ওয়াল্টার্সের সমস্ত শরীর অসাড়, চাইলেও সে এখন হাত পা নাড়াতে পারবে না। শরীরের একটা স্নায়ুও তার নিয়ন্ত্রণে নেই। মৃত মানুষের মতো স্থির হয়ে সে শুয়ে থাকে। তার চোখের দৃষ্টি টিউব দিয়ে ওপর দিকে বিস্তৃত, আগের মতোই। ব্যাগটা আস্তে আস্তে ওপরে উঠে যায়। কয়েক মুহূর্ত পরে অদৃশ্য হয়ে যায় মর্ডেনের মাথাটা। সে চলে গেছে। এখন এই মরণ কূপের মধ্যে শুধু সে আর সাপটা। নিজেকে শান্ত করার চেষ্টা করে ওয়াল্টার্স। সে নিজের মনকে বলে, দুঃস্বপ্ন, স্রেফ দুঃস্বপ্ন। এই তো এক্ষুনি ঘুমটা ভেঙে যাবে। উঠে দেখবো সবকিছু ঠিক আছে। কি ঘাম দিয়ে জটটাই না ছাড়বে তখন। কিন্তু এসব বলতে বলতেও সে অনুভব করে সাপটা তার ডান হাত আর কফিনের দেওয়ালের মাঝখানে গিয়ে ঢুকেছে। সম্ভবত কুণ্ডলি পাকাচ্ছে সে। সেই সামান্য খসখস আওয়াজটা ওয়াল্টার্সের অতি সংবেদনশীল কানে বাজ পড়ার মতো শোনাচ্ছে, আর নাকে আসছে একটা অদ্ভুত ছাতা পড়া গন্ধ সরীসৃপটার গা থেকে। স্থির চোখে ওপরের চৌকো আকাশটার দিকে তাকিয়ে থাকে ওয়াল্টার্স। একরাশ স্বনির্বচনীয় ভয় দলা পাকাচ্ছে তার মাথার মধ্যে। তার হাতের পাশের কুণ্ডলি পাকানো শরীরটা মন থেকে ভয় ছাড়া আর সমস্ত ভাবনা অনুভূতি মুছে দিয়েছে। শুধু একটা কথাই সে নিশ্চিতভাবে জানে, ওয়াল্টার্স কিছুতেই নড়াচড়া করতে পারবে না। এটাই একমাত্র করণীয়। জীবন এবং মৃত্যুর ব্যবধান এইটুকুই। প্রাণীটা তার এত কাছাকাছি এসেও তেমন উত্তেজিত হয়েছে বলে মনে হয় না। হয়তো তার মানুষের হাতের ছোঁয়া পাওয়ার অভ্যাস আছে বলেই। কিন্তু অন্ধকারের মধ্যে বেশি নড়াচড়া করলেই সে ভয় পাবে এবং ছোবল মারবে। সমস্ত শরীর শক্ত করে শুয়ে থাকে ওয়াল্টার্স। তার ডান হাতটা একটু ওপর দিকে ওঠা অবস্থায় ছিল, সেভাবেই রয়েছে এখনো। যন্ত্রণা করছে, কিন্তু এই মুহূর্তে একটুও নড়াচড়া করা তার পক্ষে সম্ভব নয়। কিন্তু কি করবে সে এখন? মাথাটা যতটা সম্ভব পরিষ্কার রাখা দরকার। ভয়টাকে কিছুতেই দখল নিতে দেওয়া যাবে না তার স্বাভাবিক চিন্তা ভাবনার। একটা উপায় খুঁজে পেতেই হবে এই বিভৎস মৃত্যুর হাত থেকে নিস্তারের। মর্ডেনের কথাও এখন মাথায় আসছে না তার। টেসা তো মনে হয় পূর্বজন্মের স্মৃতি। ভালোবাসা, ঘৃণা কিংবা কোনো আবেগ অনুভব করতে পারছে না সে। শুধু একটা মাত্র অনুভূতি জুড়ে রেখেছে, তার সমস্ত সত্তা। পৃথিবীতে একটা মাত্র অস্তিত্বের অর্থ আছে তার কাছে, ওই কুণ্ডলি পাকানো ঠান্ডা শরীরটা। বাকি সব অর্থহীন। চিরকাল এইভাবে স্থির হয়ে শুয়ে থাকা তার পক্ষে সম্ভব নয়। আগে হোক বা পরে নড়াচড়া তাকে করতেই হবে। কিন্তু তার আগে কিছু করে হলেও এই ব্যাপারটা নিশ্চিত করতে হবে যে নড়াচড়া করলেও
সাপটা তাকে কামড়াবে না। কিন্তু কিভাবে? কলিং বেলের বোতামটার কথা মাথায় আসে হঠাৎ। মর্ডেন বলেছিল ও তারটা কেটে দিয়েছে। হয়তো মিথ্যে বলেছিল। ওয়াল্টার্স যেন জ্বরের ঘোরে ভাবে। হয়তো তখন তার ডাকটা সে শুনতে পায়নি রামপার। হয়তো এখন ডাকলে পাবে, কিংবা ইতিমধ্যেই তারটা কেটে গেছে দেখে কেউ আবার সারিয়ে দিয়েছে সেটা। হ্যাঁ, এখন ডাকলে নিশ্চয়ই শুনতে পাবে রামপার। টিউবের মাথায় দেখা যাবে তার মুখটা। ফিস ফিস করে তাকে নিজের বিপদের কথা বলবে ওয়াল্টার্স। রামপার একটা না একটা উপায় খুঁজে পাবেই তাকে এখান থেকে উদ্ধার করার এবং সাপটাকে মেরে ফেলার। কোনো না কোনো উপায় ঠিকই বের করবে ওরা। তার বাঁ হাতটা বোতামটার কাছেই ছিল। খুব আস্তে আস্তে হাতটা সেই দিকে এগিয়ে নিয়ে যায় ওয়াল্টার্স। অন্তত সে চেয়েছিল কাজটা খুব আস্তে আস্তে করতে, কিন্তু তার স্নায়ুগুলো বিশ্বাসঘাতকতা করে। একটা হালকা ঝাঁকুনির গতিবিধিতে হাতটা এগিয়ে যায় তার। পর মুহূর্তেই আবার পাথরের মতো স্থির হয়ে যায় ওয়াল্টার্স। আতঙ্কে এবং হঠাৎ উত্তেজনায় শরীর ঠান্ডা হয়ে আসে তার। সাপটা ঝাঁকুনিতে একটু বিরক্ত হয়, নড়ে চড়ে ওঠে। এইবার খুব ধীরে ধীরে ওয়াল্টার্সের হাতটা এগিয়ে যায় কফিনের দেওয়ালের দিকে। ওই কয়েকটা ইঞ্চিকে যেন অসীম দূরত্ব বলে মনে হয় তার। অবশেষে হাতটা পৌঁছায়। সুইচটা অনুভব করে সে, এবং শেষ অবধি যখন সেটা টেপে মনে হয় আনন্দের চোটে কেঁদেই ফেলবে। বোতামটা টিপে ধরে থাকে সে। রামপারের তাঁবুতে নিশ্চয়ই এখন তারুস্বরে বাজছে বেলটা। বিছানা থেকে এক লাফে উঠে বসছে রামপার। দৌড়ে আসছে ওয়াল্টার্সের সমাধির দিকে। মনুষ্যচক্ষে যেন দেখতে পায় ওয়াল্টার্স। আর একটু পরেই সময় পেরোতে থাকে। এক একটা মুহূর্ত যেন এক একটা ছোট ছোট অনন্তকাল। এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা রামপারের। টিউবের ওপর থেকে ডাকের অপেক্ষা করতে থাকে ওয়াল্টার্স, কিন্তু আসে না কোনো ডাক। হয়তো পোশাক পরতে দেরি হচ্ছে তার। নিজেকে আশা দেয় ওয়াল্টার্স। আরো কয়েক মিনিট পেরিয়ে যায়, কিন্তু মাথার ওপর তারাদের আলোমাখা চৌকো আকাশ কোনো মুখের অবয়ব দিয়ে আড়াল হয় না। হয়তো রামপার না, আর নিজের মনকে মিথ্যে বোঝাতে পারে না ওয়াল্টার্স। বেলটা বাজেনি, রামপার শোনেনি কিছুই। এতক্ষণ কেবল বেঁচে থাকার মরিয়া আকুলতায় নিজেকেই বোকা বানাচ্ছিল সে। বেলটা থেকে কোনো আশা নেই, চিৎকার করে কোনো লাভ নেই। টিউবের ওপর মুখ না নিয়ে এলে কেউ শুনতে পাবে না, বরং সাপটা আওয়াজে বিরক্ত হয়ে ছোবল মারবে। হয়তো কেউ টিউব দিয়ে নিচের দিকে তাকাবে। তার উৎপীড়িত বিকারগ্রস্ত মাথায় সম্ভাবনাটা দেখা দিয়েই মিলিয়ে যায়। কে আসবে? কেউ কখনো আসে না রাত্রিরে। হয়তো মর্ডেন আর টেসার মৃতদেহ দুটো আবিষ্কার হওয়ার পরে তার কথা কারো মনে হবে, কিন্তু সকালের আগে সেই আশা নেই। তাহলে এখন কি করবে ওয়াল্টার্স? কি করতে পারে সে? এই মুহূর্তে কোনো রকম নড়াচড়া সাপটাকে উত্তেজিত করবে এবং সে নিঃসন্দেহে আক্রমণ করবে। তারপর ইতিমধ্যেই ওয়াল্টার্সের মনে হচ্ছে সে ঘন্টার পর ঘন্টা শুয়ে রয়েছে এইখানে এইভাবে পাথরের মতো, সাপটাকে পাশে নিয়ে। সময়ের পরিমাপ অর্থহীন হয়ে গেছে তার কাছে। একসময় সে মরিয়া হয়ে ভাবে নিজেই হাত বাড়িয়ে খালি হাতে মেরে ফেলবে সাপটাকে। এতে সে কামড় খাবে ঠিকই, কিন্তু র্যাটল স্নেকের কামড়ে কেউ সঙ্গে সঙ্গে মরে না। তার মধ্যে যদি কোনোভাবে উঠে চিকিৎসার বন্দোবস্ত করা যায় সে বেঁচে যাবে। না না, সেটাও সম্ভব নয়। সাপটাকে মেরে ফেললেও ওপরের কারো মনোযোগ সে এখন আকর্ষণ করতে পারবে না। কাজেই কামড় খেয়ে এখানে পড়ে থাকতে হবে তাকে সকাল অবধি। বিষটা ততক্ষণে একটু একটু করে ছড়িয়ে পড়বে তার শিরা ধমনী বেয়ে। সকালের অনেক আগেই বিভৎস একটা মৃত্যু হবে তার। কিন্তু এভাবে অনন্তকাল সে সাপটার সঙ্গে শুয়েও থাকতে পারবে না। কিছু একটা তাকে করতেই হবে সকালের আগেই। এর বাইরে আর কিছুতেই মাথা কাজ করছে না তার। ভাবনা চিন্তাগুলো ঘেঁটে যাচ্ছে।
মাথায় একটা বুদ্ধি খেলে যায় ওয়াল্টার্সের। যদি সে বাঁ হাত দিয়ে টিউবের গায়ে টোকা দিতে পারে, তাতে করে সাপটার কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ শব্দের বেশিরভাগটাই টিউব বেয়ে ওপরের দিকে উঠে যাবে, আর টিউবের মুখের কাছে দিয়ে যেই হেঁটে যাবে শুনতে পাবে আওয়াজটা। হঠাৎ একটা আশার আলো দেখতে পেয়ে সমস্ত মনোযোগ সেই দিকে নিয়ে আসে ওয়াল্টার্স। নিজের হাতটা খুব আস্তে আস্তে তুলে মুখের কাছে নিয়ে আসে, কনুইটা ভাঁজ করে খুব ধীরে ধীরে। সাপটা নড়ছে না, নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। আশার পারদ আরেকটু বেড়ে ওঠে ওয়াল্টার্সের। সে মুক্তি পাবেই এই নরক থেকে। টিউবের গা বেয়ে হাতটা তোলে সে। কবজির কাছ থেকে ভাঁজ করতে হয়, কিন্তু তার হাত বেশি দূর নাগাল পায় না টিউবের, মুখ অবধি পৌঁছায় না। মুঠো বন্ধ অবস্থাতে তার গায়ে আস্তে আস্তে টোকা দেয় ওয়াল্টার্স। আওয়াজটা তার নিজের কানে এই কবরের নিস্তব্ধতার মধ্যে কান ফাটানো বাজের মতো শোনায়, কিন্তু ওপর থেকে কোনো উত্তর আসে না। আবার টোকা দেয় ওয়াল্টার্স, এবার আরো জোরে। সাপটার তীব্র শুষ্ক চলাফেরার শব্দ বিদ্যুৎ চমকের মতো ভরিয়ে তোলে কফিনের ভেতরটা। ওয়াল্টার্সের হাতের পাশের কুণ্ডলিটা যেন শক্ত হয় একটু। ওয়াল্টার্স প্রায় দেখতে পায় তার উত্থিত মাথা, চোখের ক্রূর দৃষ্টি আর ঝকঝকে বিষ দাঁত। আবার হয় আওয়াজটা, আবার পাথর হয়ে গেছে ওয়াল্টার্স। ওই শব্দটাই আবার শক্ত করে দিয়েছে ওর স্নায়ুগুলোকে। আছড়ে পড়া জলোচ্ছ্বাসের মতো ভয়ে হাবুডুবু খেতে খেতে প্রথম দংশনটার অপেক্ষা করতে থাকে ওয়াল্টার্স। একটা চলনের অনুভূতি। সাপের লম্বা পিচ্ছিল শরীরটা তার ডান দিক বরাবর আরো নিচের দিকে নেমে যায়। টোকার শব্দে বিরক্ত কিংবা সন্ত্রস্ত হয়ে নড়াচড়া করছে সাপটা। সেই শব্দটা কানে আসছে ক্রমাগত। নিঃশ্বাস বন্ধ করে শুয়ে থাকে ওয়াল্টার্স, মৃতদেহের মতো স্থির। ডান পায়ের গোছের ওপর হঠাৎ তার ওজন অনুভব করে ওয়াল্টার্স। তার পাতলা মোজার মধ্যে দিয়েও দিব্যি টের পাওয়া যাচ্ছে প্রাণীটার শরীরের শীতলতা। ধীরে ধীরে এগোচ্ছে সে। কিছুক্ষণ পর বাঁ পায়েও তার অনুভূতি পায় ওয়াল্টার্স, ঠিক হাঁটুর নিচে। কয়েক মুহূর্তের জন্য তার চলাফেরা থেমে যায়, ঠিক যেন ওয়াল্টার্সের পা বরাবর একটা দড়ি বিছিয়ে রেখেছে কেউ। কিন্তু স্রেফ কয়েকটা মুহূর্ত, তারপরই গতিপথ ঘুরিয়ে ওপর দিকে উঠতে থাকে সাপটা, তার কোমর লক্ষ্য করে তার মাথার দিকে। সেইভাবেই শুয়ে থাকে ওয়াল্টার্স, তার বাঁ হাত তখনও উঁচু করা। সে অনুভব করে সাপটা তার কোমর বেয়ে বুকের বাঁ দিকে উঠে এসেছে। সে বুঝতে পারে প্রাণীটা এখন আর ভয় পাচ্ছে না, হয়তো তার শরীরের উত্তাপটা উপভোগ করছে। তার বুকের উপর কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়ে সাপটা। ওয়াল্টার্স এতক্ষণ শ্বাস প্রশ্বাস বন্ধ রেখেছিল। এবার তার মনে হয় ফুসফুসের মধ্যে যেন আগুন ধরিয়ে দিয়েছে কেউ। আর পারছে না সে। খুব ধীরে ধীরে, যতটা সম্ভব বুকের ওঠা পড়ার উপর নিয়ন্ত্রণ রেখে নিঃশ্বাস ছাড়ে। ধীরে ধীরে বুকে টেনে নেয় তাজা বাতাস। নিজের তৃষ্ণার্ত বুকটার মধ্যে যতটা সম্ভব সন্তর্পণে বাতাস ভরে নিতে থাকে সে। বুকের উপর কুণ্ডলি পাকিয়ে থাকা সাপটা এই সামান্য ওঠা পড়ায় খুব একটা অসুবিধা হচ্ছে বলে মনে হয় না। যাক, অন্তত নিঃশ্বাসটুকু নিতে পারছে। সকাল অবধি আর কিচ্ছু করবে না সে। একটু নড়াচড়া করলেই ছোবল মারবে মৃত্যু। ভোর পর্যন্ত নিশ্চল হয়ে থাকা, এই আপাতত বেঁচে থাকার একমাত্র উপায়। আর কতক্ষণ বাকি ভোর হতে? মনে মনে হিসেব করে ওয়াল্টার্স। ঘন্টা 4-5 বেশি কিছুতেই নয়। মেলা ভেঙেছে ঘন্টা 2 হয়েছে নিশ্চয়ই, তা বেশিও হতে পারে, 3 কিংবা 4। মর্ডেন ডাকার আগেই বেশ খানিকক্ষণ হয়তো ঘুমিয়েছে সে। মাথাটা গুলিয়ে যাচ্ছিল ওয়াল্টার্সে।
হয়তো সকাল অনেক কাছে, তার আর সময়ের হিসেব নেই। আচ্ছা, কতদিন হলো এখানে এই সাপটার সঙ্গে বন্দি অবস্থায় পড়ে আছে ওয়াল্টার্স? দিন, মাস, নাকি বছর? তার চামড়ার নিচের মাংসপেশিগুলো কেমন কুঁকড়ে যাচ্ছিল অনিচ্ছাতেই, যেন তারাও সজাগ হয়ে উঠেছে সরীসৃপটার উপস্থিতিতে। তার বাঁ হাতটা সেই রকম বাঁকানো অবস্থায় রয়েছে, অসহ্য যন্ত্রণায় দপদপ করছে সেটা। আচ্ছা, সাপটা কি করছে? কুণ্ডলি পাকানো অবস্থা থেকে মাথা তুলেছে কি? একবার দেখতে পেলে ভালো হতো। জিনিসটা তার বুকের উপর বসে আছে, অথচ অন্ধকারের মধ্যে ওয়াল্টার্স তাকে দেখতে পর্যন্ত পাচ্ছে না। এই ব্যাপারটাই যেন পুরো বিষয়টার মধ্যে আতঙ্কটাকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। মাথা তুলেছে প্রাণীটা। কল্পনা করে ওয়াল্টার্স হয়তো সামান্য আগু পিছু দোলাচ্ছে নিজের দেহটা। একজোড়া ঘোলাটে অস্পষ্ট চোখ হয়তো এই মুহূর্তেই অন্ধকারের মধ্যে তার মুখের দিকে এগিয়ে আসছে। বাঁ হাতটা একটু কাঁপছিল ওয়াল্টার্সের, অনৈচ্ছিক কম্পন। সে বুঝতে পারছিল এর ওপর তার মস্তিষ্কের কোনো নিয়ন্ত্রণ নেই। অন্ধকারের ভেতর মনে মনে সে দেখতে পায় সাপটা মাথা তুলেছে, লেজটা নাড়ছে অস্থিরভাবে, মুখটা হাঁ হয়ে, দেখা যাচ্ছে বিষ দাঁত। না না, এ কেবল তার কল্পনা। এই তো সকাল হয়েই এসেছে, নিজেকে বোঝায় ওয়াল্টার্স। কিন্তু টিউবের গায়ে তার হাতটা কেঁপেই চলেছে। বুকের কুণ্ডলিটার মধ্যে নড়াচড়ার আভাস পাওয়া যাচ্ছে। এটা কল্পনা নয়, সাপটা সতর্ক হয়ে উঠেছে। না না, সে নড়বে না, কিছুতেই নড়বে না। কিন্তু তার হাত তার কথা শুনছে না। আর যেন সেই সংক্রমণেই তার বাঁ পাটাও কাঁপতে শুরু করেছে অল্প অল্প। শরীরটা ধীরে ধীরে তার মস্তিষ্কের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সাপটার সন্ত্রস্ত নড়াচড়াতেও তার উপর কোনো প্রভাব পড়ছে না। এভাবে চলতে থাকলে একসময় তার মাথা পুরোপুরি কাজে ইস্তফা দেবে এবং তার শরীরটা হিংস্রভাবে ঝাঁকুনি দিয়ে বেড়াবে এই গর্তের মধ্যে। প্রতি মুহূর্তে নিজের অনৈচ্ছিক নড়াচড়া উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে অনুভব করে ওয়াল্টার্স। আর কিছু করার নেই, আর কোনো আশা নেই ওয়াল্টার্সের। সাপটা চলাফেরার সেই বিকট শব্দ প্রতিধ্বনিত হচ্ছে কফিনের কোনায় কোনায়। বোঝা যাচ্ছে প্রচণ্ড ভয় পেয়েছে সে। আর পরক্ষণেই সেই কবরের নিকষ অন্ধকারের মধ্যে একটা অমানসিক চিৎকার করে একটা বিভৎস খিঁচুনিতে ঝাঁকিয়ে ওঠে তার শরীর। গলার উপর তীব্র দংশনের যন্ত্রণা অনুভব করতে করতে পাগলের মতো সর্বশক্তি দিয়ে হাতের মুঠোয় সাপের দেহটাকে চেপে ধরে সে। কফিনটার ভেতর চেয়ে থাকতে থাকতে রামপার এবং জমা হওয়ার সকলের মুখে প্রচণ্ড আতঙ্কের ছাপ ফুটে উঠছিল। মাটি থেকে তোলা হয়েছে সেটা, আর তার মধ্যে ওয়াল্টার্সের মৃতদেহটা এতক্ষণে ধনুষ্টঙ্কার রোগীর মতো বিভৎসভাবে বেঁকে আছে। মুখটা ভয়ে, আতঙ্কে, মানসিক অত্যাচারে বিকৃত। তার হাতের মুঠির মধ্যে তখনও ধরা রয়েছে প্রাণহীন র্যাটল স্নেকটার লম্বা দেহ। রামপার ফিসফিস করে বলে, কি মৃত্যু! ওই হিংসেতে পাগল হয়ে যাওয়া খুনি মর্ডেনটা ছাড়া কারো পক্ষে জিনিস কল্পনা করাও সম্ভব নয়। কফিনের মধ্যে একটা সাপের সঙ্গে কি বিভৎস! বার্থ অর্থাৎ সাপের খেলা দেখানো লোকটা সাপের মৃতদেহটার দিকে চেয়ে গম্ভীরভাবে মাথা নাড়ে। এই সাপটা ওকে মারেনি। রামপার সহ বাকিরা অবাক হয়ে চেয়ে থাকে তার দিকে। কিন্তু ও তো মরেছে, গলায় সাপে কাটা দাগও রয়েছে। হ্যাঁ, কিন্তু ওই সাপের কামড়েও মরেনি, মরতে পারে না। ওদের নিয়ে কাজ করার আগে আমার সাপগুলোর সব কটারই বিষের থলিটা বের করে নিই আমি।
বিষদাঁত জোড়া অবশ্য যেমন আছে থাকে, বুঝতেই পারছো। এইসব কথা কাউকে বলা যায় না, মন্ত্রগুপ্তি। কিন্তু সবচেয়ে বিশ্রী ব্যাপারটা হলো, মর্ডেনকে আমি কিছুদিন আগে কথা প্রসঙ্গে বলে ফেলেছিলাম কথাটা। সাপটা নামিয়ে দেওয়ার সময় ও বিলক্ষণ জানতো এই সাপের কামড়ে ওয়াল্টার্সের কিচ্ছু হবে না। হয়তো মারার থেকেও বেশি ওকে ভয় দেখিয়ে পাগল করে দেওয়াই ওর লক্ষ্য ছিল। আর দেখতেই পাচ্ছ তার ফল। না হে, আমার সাপ বেচারির কোনো দোষ নেই এখানে। ওয়াল্টার্সকে খুন করেছে শুধু ওর নিজের ভয়, আর কিছুই না। দেখলেন তো কত ধরনের ভয় কতভাবে ভয়ঙ্কর হতে পারে। আজকের গল্প পাঠিয়েছিলেন শায়ক আমান।